সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত একাত্তর মঞ্চে। আপনারা জানেন এই মঞ্চে আমরা রাজনীতি, অর্থনীতি, নাগরিক জীবন এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি। সেই দিনই গোলটেবিল আয়োজন করি যেদিন আমাদের মতের অনেক পক্ষ বিপক্ষ, ভিন্ন মত, অভিমত এসব থাকে। তো আজকে সেরকম একটি দিন, এবং বিষয়টিও হচ্ছে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূস। কেননা সংশোধনীতে কি রয়েছে, কে হবেন এমডি, চেয়ারম্যান ক্ষমতা পেলেন কিনা, আয়কর নিয়ে এনবিআর বেশ গরম গরম কথা বলছেন যে 54টি প্রতিষ্ঠানের আয়কর দিয়েছেন কিনা, এমনকি ক্ষুদ্র ঋণের যে মৌলিক বিতর্ক তা নিয়ে আমরা কথা বলতে চাই। দর্শক, আপনারা জানেন কদিন আগে আমরা এই বিতর্ক শুরু করেছি, আজ তার দ্বিতীয় পর্ব বলা যায়। ভবিষ্যতে আরো পর্ব করার আশা রাখি, কেননা বিতর্ক হয়তো দাবিও করে সেটি। শুরুতে আমরা আজ দিনের সর্বশেষ সংবাদ শিরোনাম কি তা দেখে নিই। ব্রাদার্স বলছে চ্যাম্পিয়ন আবাহনী, পাতানো ম্যাচ খেলেছে, আবাহনীর অস্বীকার এবং চ্যালেঞ্জ। আমিনবাজারের মধুমতি মডেল টাউনকে অবৈধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। চাহিদার তুলনায় টিকিট কম বলেই যাত্রী ভোগান্তি, বললেন যোগাযোগ মন্ত্রী। দর্শক, আপনারা দেখছেন একাত্তর মঞ্চ, এবং শুরুতে যেমনটি বলছিলাম যে আবারও ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংক বিতর্ক, সেটি নিয়ে আমরা কথা বলছি। পরিচয় করিয়ে দিয়ে আমার আজ রাতের অতিথিদের সঙ্গে আমার বাঁ দিক থেকে রয়েছেন ডক্টর ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, রয়েছেন আফসান চৌধুরী, সাংবাদিক, গবেষক এবং শিক্ষক, রয়েছেন আহসান মনসুর, নির্বাহী পরিচালক পলিসি রিসার্চ ইনস্টিটিউট, এবং নাইমুল ইসলাম খান, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক। আমি যদি ডক্টর ইফতেখারুজ্জামান আপনাকে দিয়ে শুরু করি, যেই সংশোধনীটি নিয়ে এই বিতর্কের চলমান পর্ব শুরু হয়েছে, সেটিতে বলা হচ্ছে যে গভর্নমেন্ট গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে, চেয়ারম্যানকে ক্ষমতায়ন করা হয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রতিক্রিয়ায় বলেছেন যে সেই দরিদ্র মহিলারা মালিকানা হারাচ্ছে। আপনার মন্তব্য কি? না, আপনি যেভাবে বললেন, আসলে যে সংশোধনটা যেটা আসছে সেটা যদি আমরা সাবস্টেন্সটা দেখে, আমাদের যে ইমপ্লিকেশনটা যদি আমরা চিন্তা করি, তাহলে মানে আমরা ইঙ্গিতটা সেদিকেই দেখি। এবং এটা কিন্তু কোনো রাগ ঢাকের বিষয় না, এটা কিন্তু লক্ষ্যই হচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। এটা খুব পরিষ্কার, এবং প্রফেসর ইউনূসের যে প্রতিক্রিয়া সেটাও খুবই বলবো যে খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া। কাজেই জিনিসটাকে এইভাবে দেখতে হবে। কিন্তু যে বিষয়ের মধ্যে আলোচনার দরকার হয় সেটা হচ্ছে যে মানে গ্রামীণ ব্যাংক তো আজকে নতুন একটা প্রতিষ্ঠান নয়, এটা দীর্ঘদিন যাবত একটা সরকারেরই অর্ডিন্যান্সের উপর ভিত্তি করে এটা সরকারি। আমরা অনেকেই ধারণা করি গ্রামীণ ব্যাংক আসলে একটা এনজিও, কিন্তু আসলে কিন্তু এটা কিন্তু সরকারি প্রতিষ্ঠান, এটা সরকারি কর্তৃক প্রতিষ্ঠিত একটা ব্যাংক। তো এই যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে, এটা এতদিন পরে উত্থাপিত হচ্ছে, এমন একটা প্রেক্ষিতে উত্থাপিত হচ্ছে, এই যে সংশোধনী প্লাস এই যে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে এবং অধ্যাপক ইউনূস সম্পর্কে, সেটির পাশাপাশি কিন্তু আরো কিছু, কিভাবে অধ্যাপক ইউনূস নোবেল পায়, গ্রামীণ ব্যাংক কি করে নোবেল পায়, এই যে বিষয়গুলো, এখানেই আসলে ধূম্রজালের একটা মানে বিষয়। কারণ আমরা যদি যে কোনো প্রতিষ্ঠান কিন্তু আইনের ঊর্ধ্বে না, যে কোনো প্রতিষ্ঠান কিন্তু জবাবদিহিতার ঊর্ধ্বে আমরা দেখতে চাই না, স্বচ্ছতার ঊর্ধ্বে দেখতে চাই না। সেইটাই যদি হয়, তাহলে কিন্তু ওই স্বচ্ছতা যদি এতদিন পরে গ্রামীণ ব্যাংকের ব্যর্থতার কারণ হয়ে থাকে, তাহলে মানে এটার দায়টা তো সরকারকেও নিতে হবে। সরকারের দায় রয়েছে, এমনকি যারা প্রতিষ্ঠানে ছিলেন তাদেরও হয়তো দায় রয়েছে। নাইমুল ইসলাম খান, আপনি কতটা একমত ডক্টর ইফতেখার? আমি প্রায় পুরোপুরি একমত। সম্ভবত ইফতেখার ভাই যদি আরো কিছুক্ষণ বলতেন, তাতে আমার বলাটাও কমপ্লিট হয়ে যেত। আমি যেটা মনে করি যে আমি নিজেও বিভিন্ন সময় আবেগী অভিব্যক্তি দিয়েছি। যখন নোবেল পুরস্কার উনি পেয়েছেন, আমার পেছনে, আমার পত্রিকা অফিসে আমার পেছনে আমার পত্রিকার ফ্রেম সরিয়ে বেস্ট কাভারেজ কে দিল তার ফ্রেম করে লাগিয়েছি, এবং আমার চোখে ছিল চিটাগংয়ের আজাদী পত্রিকা, আর ইউনূস নোবেল পাইয়ে, এরকম একটা হেডলাইন। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এর থেকে ভালো আর হেডলাইন হয় নাই। তো আমি কতখানি আবেগ আপ্লুত হলে আমার পত্রিকার অফিসে, আমাদের সময় অফিসে আমি আজাদীর পত্রিকা সংশোধনীটি যেটি বর্তমানে হয়েছে তাতে আপনার অবস্থান? তাতে আমার যেটা মনে হয়েছে যে সরকারের দিক থেকে তার ইন্টেনশন কি আছে, এটা একটু বেশি আলোচনা হয় বলে আমার কাছে মনে হয়। যে ইন্টেনশনের দিক থেকে আমাদের রাজনীতি, এবং আমাদের স্টুডিওতে আসার আগে আফসান ভাইয়ের সাথে কথা হচ্ছে, আমাদের গভর্নেন্সের উইকনেস, সমস্ত কিছু ভ্যালিড। কিন্তু আমার কথা হলো যে একটা নোবেল উইনিং অর্গানাইজেশন, একজন নোবেল উইনিং ব্যক্তিত্ব
আমাদের একটা সাধারণ যে মানে যেটাকে বলি আমরা ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটির কোয়েশ্চেনে এত ভালনারেবল বোধ করবে কেন? আমরা কি বোকা নাকি যে একটা তদন্ত কমিশন হয়ে কিছু জিনিস বের করলে আমরা বুঝতে পারবো না কোনটা সঠিক কোনটা ব্যাঠিক? আমার কাছে যেন মনে হয় যে এই যে প্রশ্নটা এসছে পরিবর্তন করার, যে মানে কাঠামোটা পরিবর্তন করার, ওই কিভাবে চেয়ারম্যানকে বেশি ক্ষমতা নিয়োগ দিয়ে। করা হয়, চেয়ারম্যানের ক্ষমতাটা যেটা প্রস্তাব করা হয়েছে, যেটা ক্লারিফিকেশন এখন মন্ত্রী দিয়েছেন, সেটা হলো যে চেয়ারম্যান বোর্ডের সাথে কনসালটেশন করে ওই কমিটির প্রস্তাবনাটা করবেন, এমডির প্রস্তাবনা। তাতেও বোধহয় বোর্ডের ক্ষমতা খর্ব হচ্ছে না, বোর্ডের ক্ষমতা খর্ব হচ্ছে বলা হয়। আমি কেবল এক্সামিন করে দেখতে চাই যে এই বোর্ডের প্রকৃত ক্ষমতা ডক্টর ইউনূসের আমলে কি ছিল। বোর্ডের এই ডিরেক্টরসরা কয়টা মাইনিউটসে তাদের একটি মন্তব্য বা একটি প্রস্তাব, এই বিষয়ে আমরা আরো যাবো এক্সামিন করে দেখি। আমরা যাবো একটু প্রাথমিক প্রতিক্রিয়া নিয়ে। আফসান চৌধুরী, আপনি কি মনে করেন এই যে সংশোধনী সরকার কিন্তু পরের দিন আবার ব্যাখ্যা দিয়েছে যে যেমনটি মিডিয়া প্রকাশ করেছে তারা সেটি বলেনি? আমার মনে হয় বিষয়টা সংশোধনীর না, বিষয়টা হচ্ছে এখানে একটা বড় ধরনের ঝগড়া তৈরি হয়ে গেছে সরকারের সঙ্গে গ্রামীণ ব্যাংকের, এবং আমার মনে হয় গ্রামীণ ব্যাংকও নয়, সরকারের সঙ্গে প্রফেসর ইউনূসের। কি কারণে হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু যে কারণে হোক এটাকে ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে। এখন সমস্যাটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের হাজারো দুর্বলতা আছে, আমি মনে করি যে কোনো প্রতিষ্ঠানের আছে। আমার মনে হয় না বাংলাদেশ সরকারের চেয়ে বেশি দুর্বল কোনো প্রতিষ্ঠান আছে বাংলাদেশে। সেটাই যদি এত দুর্বল হয়, রাষ্ট্রই যদি এত দুর্বল হয়, এই প্রতিষ্ঠানটা দুর্বল হওয়াটা অস্বাভাবিক নয়, সেগুলোকে সারানো দরকার। কিন্তু যে প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে, যেভাবে আগানো হচ্ছে, যেভাবে রাজনৈতিকটা বক্তব্য দিচ্ছেন, এটা মনে হয় যেন একটা দেশে একটা রাজাকার পাওয়া গেছে, যে ওটাকে ধরো, ও অনেক কিছু খারাপ কাজ করেছে, ওকে ধরো, মারো, শেষ করো। বিষয়টা হচ্ছে যারা এগুলো করছেন তাদের বোধহয় এই ধারণাটা হচ্ছে না যে এই আমাদের দেশের দারিদ্র বিমোচন, ঠিক হোক ভুল হোক, সব প্রতিষ্ঠান করছে না। ইউনূস সাহেবের এই প্রতিষ্ঠানে যে দুর্বলতা আছে এগুলো সারানোর জন্য যে কোনো একটা একটা কমিটি হতে পারে, হতে পারে, এবং সেটা সরকারের দায়িত্ব অধ্যাদেশ পরিবর্তন করে আমরা ইউনিয়ন হবে তা তো না। বাংলাদেশের আমলাদের জন্য তো 1,001,00,000 অধ্যাদেশ আছে। তাতে কি বাংলাদেশের সার্ভিসের উন্নতি হয়েছে? আপনি কি বাংলাদেশে কোনো এক জায়গায় গিয়ে বলবেন যে না আমি ঘুষ না দিয়ে আমি দেবো? সরকারের তো এন্টি করাপশন কমিশন, অনিয়মের ছড়াছড়ি, কিন্তু সেখানে গ্রামীণ ব্যাংককে স্পেসিফিকলি ফোকাস করা হচ্ছে। হ্যাঁ, এবং আমার কাছে মনে হয় যে এইটা অসুবিধা হচ্ছে, বা যে কারণে যে কোনো কারণে হোক একটা শত্রুতা রয়েছে। একটা হতে পারে যে ইউনূস সাহেব একটা দল করার চেষ্টা করেছিলেন, পার্টিকুলারলি একটা মার্শাল রেজিমের জন্য, এই জন্য ক্ষিপ্ত হওয়ার কারণ আছে। অন্য হচ্ছে হয়তো ইউনূস সাহেবের যে ভাবমূর্তি, আমি যেহেতু যোগাযোগ, সেটা সরকারের বা রাজনীতিবিদদের ক্ষতির কারণ কি? রাজনীতিবিদদের ক্ষতির কি কারণ আছে আমি জানি না, কিন্তু যেমন ধরেন এই পদ্মা ব্রিজ হওয়ার পরে সবাই বলছে যে ইউনূস সাহেব এটার জন্য দায়ী, প্রধানমন্ত্রীও ইঙ্গিত করেছে। সমস্যাটা হচ্ছে যদি এমন একটা অবস্থা হয়ে যায় যে ইউনূস সাহেবের মতো একটা মানুষ যদি পদ্মা ব্রিজ আটকে দিতে পারে, আমার মতে তাহলে দেশ ও জাতির স্বার্থে আমাদের ইউনূস সাহেবকে প্রথম বন্ধু করা উচিত, এবং বলা উচিত যে আপনি গিয়ে আপনার যে বন্ধু, যদি এতই ক্ষমতা থাকে, আপনি দয়া করে পদ্মা ব্রিজটা আমাদের কাছে শিখে। এবং প্রধানমন্ত্রী কি ঠাট্টা করছিলেন যখন তিনি বলছিলেন যে ইউনূস সাহেবকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট করা উচিত? প্রধানমন্ত্রী বলতে পারে যে একে করা উচিত, তার তো অন্তত মিনিমাম তো তার নিশ্চয়ই কিছু ব্রিফিং আছে, যে পরবর্তী অনেক কিছুই খাপছাড়া, ওই কথার সাথে মেলে না। একটা কথা জাস্ট মাঝখানে বলি যে ডক্টর ইউনূসকে আমরা এরকম চেষ্টা করেছিলাম, আমাদের প্রধানমন্ত্রীরা চেষ্টা করেছিল ওনাকে দিয়ে ভালো কাজ করানো যায় কিনা। তো অনেকে দুষ্ট লোকেরা বলে ওনাকে দিয়ে কোনো ভালো কাজ করা যায় না, কারণ আমেরিকাতে আমরা গার্মেন্টস এর কোটা মুক্ত প্রবেশাধিকার কিন্তু ওনাকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল, ভেরি এক্সপেন্সিভ প্রচেষ্টা, সেটা টোটালি ফেল করেছে। উনি সম্ভবত অনেকে মনে করে উনি শুধু দুষ্টামিটা ভালো পারে বিদেশে, ভালো কাজ সরকারের জন্য নাইমুল ইসলাম তোমাকেও অনেক এরকম মনে করে, আমাকেও মনে করে। বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে যে কি বাস্তবে হতে পারে। যদিও ইউনূস সাহেবকে দিয়ে চেষ্টা করা হয়েছিল, এটা আমরা কতজন অর্গানাইজড ওয়েতে হয়েছিল, প্ল্যান হয়েছিল, আমার মনে হয় আমি আসতে চাই, আমি কিছু জিনিস বলবো। প্রথমে বলুন, আমি যখন ওয়াশিংটনে ছিলাম, ইউনূস সাহেব যখন এটার ব্যাপারে লবি করতে এসেছিলেন, আমি নিজের চোখে দেখেছি লবি করতে এসেছিলেন, এবং উনি খুব সক্রিয়ভাবে, খুব ভালোভাবে বাংলাদেশের জন্য প্রচেষ্টা চালিয়েছিলেন। এবং উনি বড় যে গ্যাদারিংটা হয়েছিল ওয়াশিংটনে, আই ওয়াজ দেয়ার মাইসেলফ। তাহলে তাকে দিয়ে দুষ্টামি ছাড়াও ভালো কিছু কাজ এটা পারেন না, আমি কিন্তু বলিনি। I take a big exception to the use of that kind of statements against a statesman like him. I mean, he's one of our national hero. Let's not forget that. আমি ওনাকে অত ভালো করে চিনিও না, আমি ওনাকে দূর থেকে দেখি, আমি দূর থেকে ওনাকে অ্যাপ্রিশিয়েট করার চেষ্টা করি, কারণ আমি মনে করি যে
যদি আমাদের দেশে কোনো একটা প্রতিষ্ঠান বিশ্ব জননন্দিত হয়ে থাকে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংকের কার্যক্রম। আমরা যেটাই বলি না কেন সেটাই ভাবে বাংলাদেশকে কিন্তু বিদেশের লোকেরা ওই চেনে। স্পেসিফিক ব্যাপারটা আপনি একটু বলেন তো, আপনি যখন ওয়াশিংটনে ছিলেন তাকে লবিং করতে দেখেছেন বাংলাদেশের গার্মেন্টস নিয়ে, কি হয়েছিল, ফলাফল কি, বা না, এটার কোথায় ফলাফল আটকে গেল? সম্পর্কে আমি সন্দিহান ছিলাম। প্রথমে আমি বলেছিলাম ব্যক্তিগতভাবে যে এটা কিন্তু এখনো আমি বলছি এবং আমি আমাদের সরকারকেও বলি, ফলাফল হবে না। কারণ বাংলাদেশ অলরেডি একটা বড় গার্মেন্ট এক্সপোর্টার, ইউএস মার্কেটে 3rd 4th লার্জেস্ট এক্সপোর্টার। আমাদেরকে অন্য কোনো প্রেফারেন্স কেউ দেবে না, এটা দেওয়ালের সাথে মাথা ঠোকার মতো। এটা উনিও পারবেন না, কিন্তু উনি চেষ্টা করেছেন। সবকিছু করলে যে হবে, চেষ্টা করলে যে হবে সেটা না। তবে কামিং ব্যাক টু দ্য অরিজিনাল ইস্যু, আমার কথা হলো যে সরকারিকরণের মাধ্যমে কোন প্রকল্প বা কোন প্রতিষ্ঠানকে উন্নতি করেছে আমাকে দেখান। গ্রামীণ ব্যাংক আজকে গ্রামীণ ব্যাংকের পর্যায়ে গিয়েছে বিকজ এটা অনেকটা এনজিওর মতো চলেছিল বলে, এটা সরকারি প্রতিষ্ঠানের মতো চলে নাই, এই জন্যই এটা এত বড় হতে পেরেছে, এত ভালো করতে পেরেছে। আমরা একটা ভালো জিনিসকে, যেটা আমি মানে যেখানে বলা হয় যে বিশ্বের 50 জন উদ্যোক্তার মধ্যে ইউনূস সাহেব একজন, এই যে একটা বড় একটা উদ্যোক্তাকে আমরা ট্রেনে নামিয়ে দিতে পারি কাকড়ার মেন্টালিটি নিয়ে, সেটা আমাকে তাহলে কি বাংলাদেশ বা সরকার তাকে ধারণ করতে পারছে না? আমরা জাতিগতভাবে আমি লজ্জিত যে আমরা আমাদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, বিশ্বনন্দিত ব্যক্তিকে আমরা কাকড়ার মতো পিছিয়ে টেনে ধরছি। ডক্টর ইফতেখারুজ্জামান, আমরা টিআইবির সম্পর্কে জানি যে আপনারা স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতি মুক্ত, অনিয়ম মুক্ত প্রতিষ্ঠান বা সরকারের কথা বলেন। তাহলে গ্রামীণ ব্যাংকের ব্যাপারে তদন্ত হলে কোনো কি আপত্তি আছে, নাকি এটি তদন্তের গোড়ায় উদ্দেশ্য কি সেটি নিয়ে আপত্তি আছে? হ্যাঁ, শুরুতে আমি যেটা বললাম, আমার কাছে মনে হয় যে কোনো প্রতিষ্ঠানই তদন্ত